এহসানুল হুদা, চেয়ারম্যান বাংলাদেশ জাতীয় দল। হুদা ভাই, আপনাকে স্বাগত। আপনি একটু পরে এসছেন। আমাদের আলোচনার বিষয় আজকে আমরা ঠিক করেছি বিশ্বাস অবিশ্বাসের রাজনীতি। নিশ্চয়ই বুঝতে পারছেন এই মুহূর্তে মোটামুটি বিএনপি যে শরিক যারা আছে, বিএনপির সমমনা, তাদের মধ্যে একটা অবিশ্বাসের জায়গা তৈরি হয়েছে। তার মধ্যে আপনিও আছেন, আপনার দলও আছে। জি, অবিশ্বাসটা হঠাৎ করে অবিশ্বাস কেন তৈরি হলো? ধন্যবাদ। আমি আপনাকে বলি, আপনার তো সমমনা শব্দটা যেহেতু আসে, জি, যে আদর্শিক নৈকট্য আছে বলেই তো আপনারা ঐক্যবদ্ধ। জি। তো স্বার্থের কারণে কি আদর্শচ্যুত হচ্ছেন আপনারা কোনো কারণে? আজকে আপনি যে প্রশ্নটা করেছেন এটা অনেকের ক্ষেত্রেই প্রযোজ্য হচ্ছে। আমরা ইরান ভাই যেমন বললেন, আমরা 20 দলীয় জোটের সঙ্গী ছিলাম, লং টাইম মিত্র আমরা। তারপরে যে কোনো একটা কৌশলগত কারণে 20 দলটাকে বিলুপ্ত করা হলো। যুগপৎ আন্দোলনে যেতে হবে, এখানে অনেকের একটা মনস্তাত্ত্বিক ব্যাপার ছিল জামাত ইসলামীকে নিয়ে। সেই সমস্ত কারণে আমরা যুগপৎ আন্দোলনে গেলাম এবং সেই জায়গা থেকে আমরা নভেম্বর মাসে 20 দলটা আনুষ্ঠানিকভাবে বেসিকলি বিলুপ্ত করা হলো। তারপরে আমরা 12 দলীয় ঐক্যজোট গঠন করলাম 24শে ডিসেম্বর। সেখানে ইরান ভাইও কিন্তু আমাদের 12 দলীয় জোটের একজন ছিলেন। পরবর্তীতে উনি ওনার একলা চলার নীতি নিয়েছিলেন। তো সেই জায়গা থেকে আমরা বিএনপির সাথে আন্দোলন করেছি এবং আপনারা জানেন যে আমাদের প্রথম যেই যুগপৎ আন্দোলনটা হয়েছিল সেটা হয়েছিল 30শে ডিসেম্বর, বিক্ষোভ মিছিল যেটা ছিল আমাদের প্রথম আন্দোলনটা 12 দলীয় জোটের আত্মপ্রকাশের পর। এরপর থেকে সাইমেনটেনিয়াসলি আমরা 20 দলীয় জোটের সাথে ছিলাম এবং সর্বশেষ 28শে অক্টোবর যেটা আমাদের মহাসমাবেশ ছিল, সেইখান থেকে আমাদের ছত্রভঙ্গ হয়ে যায় যখন আমাদের, তখন আপনারা একসঙ্গে? আমরা তখন একসাথে, আমরা যুগপৎ প্রত্যেকটি কর্মসূচি, বিএনপি যেই কর্মসূচি, যুগপৎ মানেটাই তো আপনার বেসিকলি আমাদের জোটে আমরা মনে করি যে বাংলাদেশের অন্যতম বৃহৎ দল বিএনপি, তারা যেই কর্মসূচিটা পালন করবে আমরা ভিন্ন জায়গা থেকে একই কর্মসূচি পালন করব, একই দাবিতে একই সময়। তো সেইটাই আমরা পালন করছিলাম। 28শে অক্টোবরের পরে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছিলাম, আমাদের বিজয়নগর পানির ট্যাঙ্কির নিচে আমাদের 12 দলীয় জোটের সমাবেশটা হতো, সেটাকে আমরা বিজয় চত্বর নামে আখ্যায়িত করেছিলাম এবং সেইখানে আমরা ছিলাম। 29 তারিখে আমরা হরতাল ডাকা হলো। সেই হরতালে আমি যখন আপনার ব্যানারটা নিয়ে মিছিলটাতে বের হবো, তখনই ডিবি থেকে আমাকে তুলে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করা হলো। আই স্কেপড দ্যাট এবং তারপরেও বেশি দিন থাকতে পারিনি। 11 তারিখ আমাকে গ্রেফতার করা হলো এবং আমি প্রায় 83 দিনের মতো জেল খেটেছি। তখন নির্বাচনের পরে বেরিয়েছি, 6 দিন রিমান্ডে ছিলাম। এরপরে আমরা আসার পরেই আমরা বেসিকলি যেটা শুরু করলাম 30 তারিখে, আমি 26 তারিখে মুক্ত হলাম। 30 তারিখেই আমাদের শপথের অনুষ্ঠান ছিল, সেটা ছিল আপনার দ্বাদশ সংসদের নির্বাচিতদের সভা। সেখানে আমরা একটা কালো পতাকা মিছিল করেছিলাম, সেখানেও আমি উপস্থিত ছিলাম। সেখান থেকেও আমাকে গ্রেফতার করার একটি চেষ্টা হয়েছিল, বাট সেখান থেকে আমি গ্রেফতার হইনি সেদিন, বা যেভাবেই হোক ফেরত আসতে পেরেছি। এবং তারপরে কিন্তু বাংলাদেশে ইন্ডিয়ান পণ্য বয়কট, ভারতীয় পণ্য বয়কট যে আন্দোলনটা, সেটা পুরোধা বা নেতৃত্ব দিয়েছিল 12 দলীয় জোট। আমরা সারা বাংলাদেশে সেই আন্দোলনটা ছড়িয়ে দিয়েছিলাম এবং সাথে সাথে আমরা বিএনপির সাথে যেই কর্মসূচিগুলো ছিল সেগুলোই পালন করছিলাম। এবং জুলাই যেই আমাদের যে আন্দোলনটা, সেইখানে আমি 21শে জুলাই আমি আবার গ্রেফতার হই। আমাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়, সেখানে আমি 12 দিন রিমান্ডে ছিলাম। অমানবিক পাশবিক নির্যাতনের শিকার হয়েছি এবং সেখানে 12 দিন রিমান্ডের পরে আমি 2 তারিখে আমাকে কেন্দ্রীয় কারাগারে কেরানীগঞ্জে নেওয়া হলো এবং আমরা 6 তারিখে মুক্ত হয়ে আসলাম একটি নতুন বাংলাদেশে বেসিকলি। আচ্ছা, এরপর থেকে আমরা তো 20 দলের, এটা তো আপনার মানে পটভূমিটা বললেন। 5 তারিখের পর থেকে আপনাদের সঙ্গে বিএনপির, আপনাদের জোটের, বা জোট বলা ঠিক হবে না, আপনারা যারা সমমনা যারা আছে, জি, যুগপৎ যারা আছে, আসলে তাদের সাথে বিএনপির সম্পর্কটা কেমন, বা নেতৃত্বের জায়গায় যেহেতু আপনারাও আছেন, আপনাদের একটা দায়িত্বের ব্যাপার আছে, সেই দায়িত্বটা কতটুকু পালন করেছেন আপনারা? 5 তারিখের পরের প্রেক্ষাপটটা তো আপনারা সবাই জানেন, বিকজ আমাদের যে লক্ষ্যটা ছিল ফ্যাসিবাদকে বিতাড়িত করা, একটি স্বৈরাচার মাফিয়া সরকারকে বিতাড়িত করা, সেই লক্ষ্যটা আমরা অর্জন করেছি। ঐক্যবদ্ধভাবে করি, পুরো সমগ্র জাতির একটা এফোর্ট ছিল সেইখানে। সো
প্রত্যেকটি দলের কোনো না কোনো জায়গায় ছোটোখাটো অবদান ছিল, সেইখানে ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো ছিলাম। হয়তোবা সেটা অনেকটা আলোচনার ভিত্তিতে হয়নি, না হওয়ার কিছু কারণও আছে। আপনার মোবাইল, ইন্টারনেট সব কিছু বন্ধ ছিল, বেসিক্যালি হয়তোবা করেনি। কিন্তু আমরা বিএনপি যখনই কোনো স্টেটমেন্ট দিয়েছে আমরা সেটা নৈতিক সমর্থন দিয়েছি, কারণ এইটাই ছিল আমাদের সিদ্ধান্ত। এইভাবেই ছিল যে বিএনপির সাথে যে কোনো সিদ্ধান্তের সাথে আমরা একমত পোষণ করব। আমরা সেইভাবে এগিয়েছি এবং যেটা আপনার যে প্রশ্নটা করলেন, এরপরেও ওনাদের সাথে যে কোনো কর্মসূচি ছিল আমরা সেটাতে অংশগ্রহণ করেছি। বেশিরভাগ কর্মসূচিগুলোই বিএনপি ঘোষিত ছিল, সেইখানে আমরা আমন্ত্রিত অতিথি হিসাবে গিয়েছি। আমাদের যে জনগণকে সমর্থন দিয়েছেন, হ্যাঁ, আমাদের কিছু অনুষ্ঠানে ওনারা এসছেন, আমরা ওনাদেরকে আমন্ত্রিত অতিথি হিসেবে নিয়ে এসেছি, সেইভাবে চলছিল। এবং আপনারা দেখেছেন বারংবার বিএনপি যেই কথাটা বলেছে, সেটা জুলাই মাসের 13 তারিখে যখন 31 দফা ঘোষণা হলো জাতির সামনে ওয়েস্টিন হোটেলে, সেখানে যুগপদের সবাই ছিলেন, এবং সেইখান থেকে এর আগে পরে যে কোনো সময় বলেন, জাতির কাছে একটা প্রতিশ্রুতি ছিল যে আমরা একসাথে নির্বাচন করব যুগপথের সকল সঙ্গী এবং একসাথে জাতীয় সরকার গঠন করব। এই প্রতিশ্রুতিটা সবসময় আমাদের ছিল, এবং এই প্রতিশ্রুতিটা রক্ষা করার জন্যই কিন্তু বিএনপি এই নির্বাচনটা যখন ঘনিয়ে আসলো তখন আমাদের থেকে জোটের একটি তালিকা চাইল, সম্ভাব্য প্রার্থী কারা। সেই হিসেবে আমরা 12 দিন। আপনারা কোনো মিটিং করলেন না, শুধুমাত্র প্রার্থী তালিকা চাওয়া হলো? না, আমাদের সাথে তো হচ্ছে, আমি তো যেটা যোগাযোগ হচ্ছে। আমাদের লিয়াজা কমিটির প্রধান ছিলেন নজরুল ইসলাম খান। আনুষ্ঠানিক কোনো মিটিং হলো না? আনুষ্ঠানিক মিটিং বলা যায়, আমরা আনুষ্ঠানিক মিটিং বলা যায় না, আমি তথ্য জানতে চাই। পরে তো আমরা আমাদের দলগতভাবে আমরা কর্মসূচি করেই যাচ্ছি। আমরা তো আনুষ্ঠানিক মিটিংই করেছি, বিএনপি অফিসে মিটিং গুলো হয়েছে। অনানুষ্ঠানিক বলতে পারেন যেটাকে বলা যায়, সেটা তো আপনার জানিয়ে আমি যেটা বারবার জানার চেষ্টা করছি, হয়তো প্রশ্নটা বারবার আসছে যে এই মুহূর্তে আমার আসন বন্টন নিয়ে বিএনপি যেহেতু 272টা আসনে তাদের প্রার্থী দিয়ে দিয়েছে, এখন পর্যন্ত তফসিল ঘোষণা হয় নাই, তার মানে তফসিল ঘোষণার পর পর্যন্ত প্রার্থীটা চেঞ্জ করার সুযোগ আছে। আমার কথা হলো, শুধুমাত্র কি আপনাদের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে সেটা কি শুধুমাত্র আসন বন্টন কেন্দ্রিক, নাকি আদর্শিক জায়গায় চাওয়ার জায়গাগুলোতে আপনাদের মধ্যে কোনো ঘাটতি রয়েছে? না, আমি শুধু আসন বন্টন কেন্দ্রিক বলবো না। আমি মনে করি এখানে প্রতিশ্রুতির বরখেলাপের ব্যাপারটা এসে যায়। হ্যাঁ, যে প্রতিশ্রুতিগুলো ছিল আমাদের থেকে, আপনি আপনার প্রশ্নটা যদি ধরতে পারি, আপনি আনুষ্ঠানিক আলোচনাটা যেটা বুঝাতে চাচ্ছেন যে আসন নিয়ে আমাদের আনুষ্ঠানিক আলোচনা হয়েছে কিনা, আপনি কি সেটা মিন করেছেন? আচ্ছা, আমরা যখন তালিকাগুলো দিলাম তারপরে আনুষ্ঠানিক আলোচনা একবারও হয়নি, অনানুষ্ঠানিকভাবে বেশ কয়েকটি আলোচনা হয়েছে। ঠিক আছে, আমি আমার উত্তর পেয়ে গেছি। আমার পরের প্রশ্নটা হলো এরকম, এটা আপনার কাছে করবো, ইমরান ভাইয়ের কাছে একই প্রশ্ন। প্রশ্নটা হলো, আসন বন্টন রাজনীতির অনেকগুলো পার্টের মধ্যে একটা পার্ট। আসন বন্টন, ঠিক আছে, রাজনীতিতে শুধুমাত্র এমপি হওয়া তো মূল কথা না, অনেক সময় দেখা যায় অন্য কিছু জায়গা আছে থাকে। অনেকের রাজনীতি অনেক বড় বড় পর্যায়ে ছিলেন, তারা জীবনে কখনো এমপি হন নাই। আমার প্রশ্নটা হলো, এখানে একটা আদর্শিক জায়গা থাকে। আপনাদের সঙ্গে বিএনপির যে এখন মতপার্থক্য, সেটা কি শুধুমাত্র আসন বন্টন কেন্দ্রিক, নাকি আদর্শিক জায়গায় কোনো দূরত্ব তৈরি হয়েছে? না, আদর্শিক জায়গায় দূরত্ব তৈরি হওয়ার আমি দেখছি না, বিকজ আমি বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি এবং বিএনপির বা বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির অন্যতম চাওয়ার ক্ষেত্রে, রাজনৈতিক আদর্শের ক্ষেত্রে আপনাদের আমাদের মধ্যে। তাহলে আমি কি ধরে নেব শুধুমাত্র আসন বন্টন কেন্দ্রিক সমস্যা? একেবারে আমি এই জায়গাটা আমার কাছে না, আমার কাছে অন্যটা উনি বলবেন, আমি যেটা বলতে চাচ্ছি, আপনি শুধু একটা জায়গায় রেখে দিচ্ছেন যে আসন না, আসনের সাথে কিন্তু আরো অনেকগুলো কারণ চলে আসে, যে আপনার সাথে আমার আলোচনাটা, আপনার সাথে আমার বোঝাপড়াটা কিন্তু ছিল বন্ধুত্ব যে শত্রুতায় পর্যবসিত হচ্ছে, এখন শত্রুতা নাই এখন পর্যন্ত। আমার সাথে আপনার সাথে ব্রেকআপ হয়ে গেছে। ব্রেকআপ আমার সাথে হয়েছে, আমি তো বলি নেই, সেটা উনি সম্পর্ক চিহ্ন করেছেন। আমরা কিন্তু এখনো সম্পর্ক চিহ্ন করিনি, আমরা সেই ঘোষণা দেইনি। আমরা যেটা বলতে চাচ্ছি, আমাকে কিন্তু 22 অক্টোবর একটি চিঠি দেওয়া হয়েছে 6 জনের সাথে। সেখানে কিন্তু আমার নির্বাচনী এলাকায় জেলা, উপজেলা এবং পৌর এবং সকল অঙ্গ সংগঠনকে আমার সকল কার্যক্রমে, গণসংযোগ থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটি নেতাকর্মীকে নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনা মোতাবেক কিন্তু আমি কাজ করছিলাম 15টি মাস। অগাস্টের 10 তারিখ থেকে 6 তারিখে মুক্ত হয়ে আমি নিরলসভাবে কাজ করেছি। আমি 6 লাখ 31 দফার লিফলেট বিতরণ করেছি আমার বাজিতপুর নিকলির প্রত্যেকটি ঘরে ঘরে, যেটা আমার প্রতিশ্রুতি দিয়েছিল। আমি নির্বাচনী কাজটা করে গেছি। সেই জায়গাতে প্রথম 237টি আসন যখন ঘোষণা করা হলো, সেইখানেও আমার আসনটা ফাঁকা ছিল।
এবং আপনাদের বরাত দিয়ে আমি অন্য কোনো কিছুতেই যাচ্ছি না, কারণ এই জায়গাটাতে আমি বলবো না কথাটা, কিন্তু আপনাদের বরাতটাই শুধু বলছি। আপনাদের বলতে আমি গণমাধ্যমের বরাত দিয়ে বলছি। বুধবারের গণমাধ্যমেও যদি আপনি দেখেন, সেখানে 12 জনকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। 3 নাম্বার নামটা কিন্তু আমার ছিল। 3 নাম্বার নামটা কিন্তু আমার ছিল। সো একজন কর্মী, গণমাধ্যমের খবর হিসেবে আপনাদের একজন সংবাদকর্মী হিসেবে আপনাদের এটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট, নিঃসন্দেহে, এবং তার তথ্য সেইখানে নিয়ে কাজটা আমাদের করছি। আস্থা রাখা উচিত। হ্যাঁ। এবং আমরাও অনেক জায়গা থেকে খবরটা, ওদের ইনসাইড উই হ্যাড দ্য সেম মেসেজ। সো ওই জায়গা থেকে যখন আসনটি ঘোষণা করা হলো, সর্বশেষ 36টি, আমি মনে করি এমন একটি সময় ঘোষণা করা হয়েছে, বাংলাদেশের অভিভাবক দেশমাতা বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। সেইখানে প্রেস ব্রিফিংটা ছিল ওনার একটা স্বাস্থ্যের অবস্থা নিয়ে। সর্বশেষ হঠাৎ করে মাঝখানে 36টি তালিকা ঘোষণা করা হলো। এবং এই জায়গাটা আমি আপনাকে একটু বলি, মনোযোগ দিয়ে শুনবেন। আমার ভাষ্য না, যে 36টি আসনে প্রার্থিতা ঘোষণা করা হয়েছে, প্রায় প্রত্যেকটিতে বিদ্রোহ হচ্ছে, এবং ওনারা কিন্তু বিএনপি প্রার্থী। এবং তাদের যে ভাষ্য, সেটা হলো এখানে একটি সিন্ডিকেট বাণিজ্য হয়েছে, এখানে একটি ষড়যন্ত্র হয়েছে, এবং আমি মনে করি সেই গভীর ষড়যন্ত্রটা বাংলাদেশকে নিয়ে, তারেক রহমানকে নিয়ে হচ্ছে।